আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশ সরে দাঁড়াবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ইতিমধ্যে ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মাসে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ার কথা আছে। কিন্তু আইএমএফের সঙ্গে শর্ত পালন নিয়ে দরকসাক্ষী চলছে, তবে এখনও সমঝোতা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আইএমএফের বিভিন্ন শর্ত নিয়ে দরকসাক্ষী চললেও মূলত একটি শর্ত পরিপালনের উপর চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নির্ভর করছে। সেটি হল বৈদেশিক মুদ্রা বিনিময়হার পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া। কিন্তু বাংলাদেশে এখনও অনেকটা বেঁধে দেওয়া মুদ্রা বিনিময়হার কার্যকর আছে। মোট ৭ কিস্তিতে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার কথা বাংলাদেশের। ইতিমধ্যে ৩ কিস্তিতে আইএমএফ থেকে ২৩১ কোটি ডলার পাওয়া গেছে, বাকি আছে ২৩৯ কোটি ডলার। উন্মুক্ত বিনিময়হার কতটা সম্ভব? ২০২২ সাল থেকে বাংলাদেশে ডলারের দাম বেড়েছে। দীর্ঘদিন ধরে ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রাখায় ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে হঠাৎ করে ডলারের দাম বাড়তে থাকে। আড়াই বছরে মার্কিন এই মুদ্রার দাম এই সময়ে ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় উঠেছে। গত ডিসেম্বর মাসে ডলারের নির্দিষ্ট দাম ধরে ২.৫% পর্যন্ত উঠানামার একটি সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তখন বলা হয় ১.২৩ টাকা পর্যন্ত ডলার লেনদেন করা যাবে। এখন ১.২২ থেকে ১.২৩ টাকা দরে ডলার বেচাকেনা করছে ব্যাংকগুলো। কিন্তু আইএমএফ এখন বলছে, বিদেশি মুদ্রার বিনিময়হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাজারই নির্ধারণ করবে ডলারসহ বিদেশি মুদ্রার দাম কত হবে। বাংলাদেশ তাতে রাজি নয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মুদ্রা বিনিময়হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া কঠিন। পুরোপুরি বাজার নির্ভর বিনিময়হার ব্যবস্থা চালু হলে যে কোনো সময় অর্থনীতিতে বড় আঘাত আসতে পারে। এখন কি উপযুক্ত সময়? সাধারণত অর্থনীতি বিশেষ করে লেনদেন ভারসাম্য ভালো থাকে, তখন বৈদেশিক মুদ্রা বিনিময়হার উন্মুক্ত করার উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকেরা। কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত মার্চে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। আবার রপ্তানি আয়ে চলতি অর্থবছরের ৯ মাসে জুলাই-মার্চ ১.০% বেশি প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া বাজেট সহায়তা ও প্রকল্প সহায়তাও ছাড় হচ্ছে। এসব কারণে ডলারের যোগান বেড়েছে। বর্তমানে বিশ্ববাজারে ডলারের পড়তি দাম বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমছে। ৩ বছর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 বেশি ছিল। এরপর ধারাবাহিকভাবে কমেছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের আরোপের এবছর তেলের দাম ব্যারেল প্রতি $60 নেমে আসে। তরলিখিত প্রাকৃতিক গ্যাসের এলএনজি দামও কমেছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এখন বৈদেশিক মুদ্রা বিনিময়হার বাজারের উপর ছেড়ে না দিলে আর কখন করা হবে? কারণ এখন লেনদেনের ভারসাম্য ভালো আছে। আন্তর্জাতিক বাজারে ডলারে দাম কমেছে, অন্যান্য পণ্যের দামও পড়তি। আমদানি চাহিদাও কম, তাই চাপ আসার শঙ্কা কম। আইএমএফের সঙ্গে দরকসাক্ষী। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে গত এপ্রিলের প্রথম সপ্তাহে আইএমএফের মিশন শেষ হয়। তখন শর্তের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। পরে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিতে গিয়ে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে আবার বৈঠক করেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ওই বৈঠকে রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে সমঝোতা হয়। আগে আইএমএফ লক্ষ্য দিয়েছিল, চলতি অর্থবছরের ৫,৭০,০০০ কোটি টাকা আদায় করতে হবে। এখন ৪,৫৫,০০০ কোটি টাকা আদায়ের নতুন লক্ষ্য দেওয়া হয়েছে, এতে বাংলাদেশ রাজি হয়। অন্যদিকে বিনিময়হার উন্মুক্ত করার বিষয়টি অমীমাংসিত থেকে যায় ওই বৈঠকে। আইএমএফের চাওয়া হল, বিনিময়হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া। যদি অর্থনীতিতে সমস্যা হয়, তাহলে এখন যে ৩ টাকা ওঠানামার সীমা আছে, তা ৭ থেকে ৮ টাকা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশ চায়, বিনিময়হার বাজারের উপর ছেড়ে দিলে রিজার্ভসহ বিভিন্ন খাতে যে চাপ সৃষ্টি হবে, তা মোকাবিলায় $100 কোটি স্ট্যাবিলাইজেশন ফান্ড বা স্থিতিশীলতা রক্ষা তহবিল চায়। এভাবে বিষয়টি এখন ঝুলে আছে। অতীত অভিজ্ঞতা কেমন? জানা গেছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৩ বার আইএমএফের কাছ থেকে ছোটবড় ঋণ নিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে সর্বশেষ নেওয়া বর্ধিত ঋণ সহায়তার ইসিএফ
$100 কোটি পেয়েছিল বাংলাদেশ। সব কিস্তি পেয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এর আগে কোনো ঋণ কর্মসূচি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। সর্বশেষ 2003 সালে দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়তা PRGF কর্মসূচিতে $4.9 কোটি পাওয়ার কথা ছিল। কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় 3 কিস্তি পাওয়ার পর বাকি 3 কিস্তি স্থগিত করেছিল IMF। এছাড়া 1991 সালে আরেকটি ঋণ কর্মসূচির শর্ত হিসেবে অর্থনৈতিক সংস্কারে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে বনিবনা না হওয়ায় মাঝপথে স্থগিত হয়। পরের 10 বছর IMFের সঙ্গে কোনো ঋণ কর্মসূচিতে যায়নি বাংলাদেশ। 1973 সালে IMFের কাছে প্রথম প্রায় $4 কোটি ঋণ নেয় বাংলাদেশ। ঋণ কর্মসূচি স্থগিত হলে যা হতে পারে। IMFের ঋণ কর্মসূচি স্থগিত হলে কি হতে পারে, এমন প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে এক ধরনের নেতিবাচক বার্তা যাবে। বিভিন্ন ঋণমানকারী প্রতিষ্ঠানের বিবেচনায় বাংলাদেশের মান কমে যেতে পারে। আবার বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আস্থা হারাতে পারে। এছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের ADB কাছে যে $200 থেকে $250 কোটি বাজেট সহায়তার আলোচনা চলছে, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংকিং খাত, কর ব্যবস্থা, সরকারি ব্যয় ব্যবস্থাপনা, বিনিময়হার নীতিসহ যেসব অর্থনৈতিক সংস্কারের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের কারণে করা যায়নি। IMFের কর্মসূচি অব্যাহত থাকলে ওই সব সংস্কার করা তুলনামূলক সহজ হবে। এছাড়া বহির্বিশ্বে এক ধরনের বার্তা যাবে, বাংলাদেশের পাশে IMF আছে। জাহিদ হোসেন মনে করেন, ঋণ কর্মসূচিতে থেকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা ভালো হবে।